দার্জিলিং ট্যুর প্ল্যানের প্রথম পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শিলিগুড়ি থেকে নেমে বিভিন্ন জায়গা দর্শন করতে করতে কিভাবে দার্জিলিং পৌঁছেছিলাম। সেই সঙ্গে দিয়েছিলাম একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান, যে হোটেল থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং যে হোটেলের ভাড়া সারা বছর একই থাকে। আজকের দ্বিতীয় পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দার্জিলিংয়ের দ্বিতীয় দিনটা কিভাবে প্ল্যান করবেন। আরও আপনাদের সঙ্গে শেয়ার করব দ্বিতীয় দিনের দার্জিলিং ভ্রমণ আমরা কিভাবে করেছিলাম, কোন কোন জায়গায় গিয়েছিলাম, কি দেখেছিলাম, পুরো দিনটার অভিজ্ঞতা এবং গাড়ি ভাড়া আনুমানিক কত লাগবে। এছাড়াও আবারও দেখিয়ে দেব আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে থাকার ব্যবস্থা এবং সেই হোটেলের এক্স্যাক্ট লোকেশন। আর যদি আপনারা এই দার্জিলিং ট্যুর প্ল্যানকে আরেকটু বাড়িয়ে নিতে চান তাহলে এক্সট্রা দিন থাকলে দার্জিলিংয়ের আশেপাশের কোন কোন অসাধারণ জায়গাগুলো ঘুরে আসতে পারেন সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক দার্জিলিং ট্যুর প্ল্যানের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে হচ্ছে 22 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এবার দার্জিলিং ভ্রমণ যার জন্য সেই দেবজ্যোতি এখানে বসে আছে, সকালটা জাস্ট গুড মর্নিং করে দিয়েছে, কিন্তু ভেরি গুড মর্নিং আমরা বলতে পারছি না। কারণ কি? কারণ আমরা তেনাকে দেখতে পাচ্ছি না, মানে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম সেটা দেবজ্যোতির জন্য, আমার জন্য, সবার জন্য বা এই ভিডিওর জন্য ভেরি গুড মর্নিং হয়ে যেত, জমে যেত। যাই হোক, সকালবেলাটা দারুণ। থ্যাংক ইউ। তোমার সঙ্গে যখনই আমি ট্যুর করতে যাই, তুমি, আমি আর এই বাসি তোর সঙ্গে থাকি, দারুণ লাগে। সেটা আমাদের লাভারি সব হোক বা আমাদের সিমলা মানালি ট্রিপ হোক। কাসলের ওই ভিডিওটা জানি না আপনারা দেখেছেন কিনা, দেবজ্যোতি তার প্রতিবার যে কোন লেভেলে সেটা একবার জাস্ট ভিডিওটা দেখবেন আপনারা প্লিজ। আমি নিজেকে দেখাচ্ছি না, কেননা আজকের এই ভিডিও বা এবার দার্জিলিং ট্যুর যার জন্য করা আমার, এই দেবজ্যোতির জন্যই। যাই হোক, আগের এপিসোডে তো আপনারা দেখেছিলাম যে আমরা কিভাবে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছলাম বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে। তারপর একটা হোটেলে এলাম, সেই হোটেলের নাম কি, হোটেলের নাম হোটেল তারা হিমালয়ান। হোটেলটা ভালো আর খারাপ দিক যদি বলেন, ভালো দিক হচ্ছে হোটেলের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোটেলে থাকা খাওয়ার প্যাকেজ খুব কমই, মানে 1000 টাকা সারা বছর এক থাকে, কোনো দামের হেরফের হয় না, এটা ট্রিমেন্ডাস। গরম জল বা গিজারের জন্য যখন তখন আপনি নিতে পারবেন, কোনো টাইম বাউন্ডের ব্যাপার নেই। কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ ওই হোটেলটার, সেটা হচ্ছে ওই সিঁড়িটা, ওই 40-50টা সিঁড়ি যদি কেউ ওপরে উঠতে পারে বা নামতে পারে তাহলে ঠিক আছে। তবে আমি একটা কথা বলবো, এই হোটেলে আমি বলবো যাদের হাঁটুর সমস্যা আছে বা কোমর সমস্যা আছে তাদের জন্য একদমই নয় এই হোটেলটা। যাই হোক, আজকে কি করব?
আজকে আমার ইচ্ছা একটু পায়ে হেঁটে, মানে গাড়ি করে তো আমরা সবসময় সাইড সিন করি, হ্যাঁ। পায়ে হেঁটে এমন কিছু জায়গায় দার্জিলিং বা ম্যাল সংলগ্ন জায়গা হুম। যেটা অন্য দার্জিলিংকে মনে হয় ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা আমার মনে হয় করা উচিত, এবং আমার ইচ্ছে সেটা করা। আচ্ছা ঠিক আছে, আমরা বেশি দূর যাবো না, আমরা এই ম্যালের আশেপাশেই থাকবো পায়ে হেঁটে পায়ে হেঁটে। আর আজকে আমরা যা যা করবো এই ব্লগে তুলে ধরবো। আর আমার একটা খুব ফেভারিট জায়গা আছে এখান থেকে অনতি দূরেই, একটা পার্ক আছে, সেখানে যাবো দেবজ্যোতিকে নিয়ে। আর দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে যে ট্যুর প্ল্যানের কথা আমি বলেছিলাম আগের এপিসোডে, সেটা এই এপিসোডেও ফলো হবে। তার মানে এই নয় যে আমরা যেটা করছি আপনাকে সেটা ফলো করতে হবে। তাহলে সেটা কি, এছাড়া এইখানে দার্জিলিংয়ে থেকে কোন কোন জায়গায় ঘোরা যাবে, কি কি জায়গায় আপনারা যেতে পারবেন, তার খরচা কি, সেটাও আমি তুলে ধরবো এই ভিডিওতে। আমি যেতে পারি বা না পারি, কিন্তু অবশ্যই তার ইনফরমেশন থাকবে 100%। তাহলে আমরা এবার করতে যাবো ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট হয়নি, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কফি। আর যেটা একটা শুভ খবর হলো, আমাদের দেবজ্যোতি কফি পান করে না, চাও পান করে না। আমি কিন্তু চা কফি খাই না, পান করি। শুভ খবর। লোকে বলে এটা নেশা ব্যাপার, ওই জন্য তুমি নেশা করো না। এটা কি অ্যাডভার্টাইজমেন্ট? যাই হোক, চলুন আমি এই কফিটা শেষ করে নিই, তারপর ব্রেকফাস্ট করবো। তারপর দেখি দেবজ্যোতিকে সঙ্গে নিয়ে কোথায় কোথায় যাই। অনেকক্ষণ সবাই কাটালাম, আর এখান থেকে হেঁটে হেঁটে যাই একটু গ্লেনারিজের দিকে। ওর ইচ্ছা গ্লেনারিজে ব্রেকফাস্ট করে, যদিও গ্লেনারিজে খাওয়ার কথা আমার তো একবার মাথায় আসে না, কিন্তু ওর খুব ইচ্ছা নাকি গ্লেনারিজে খাবে, তাই তো? কোথায় শুনেছো? বিভিন্ন লোক ভিডিওতে দেখিয়েছে না, আমি দেখাইনি কিন্তু। অতঃপর আমরা হাঁটা শুরু করলাম গ্লেনারিজের উদ্দেশ্যে। যে জিনিসগুলো নেওয়া হয়েছে সব কটাই হচ্ছে দেবজ্যোতি পছন্দ, তাই তো? আর খুশি এখন কি করবে না, ফটো তুলবে সেটা বলো? ফটো তুলে খাবে। আমরা খাওয়া দাওয়া করলাম, বুঝলাম ফটো তোলার জন্য আদর্শ। মাফিনটা ঠিকঠাক ছিল, কেকটা জঘন্য। মানে আমরা হয়তো চুজ করেছি ভুল, ওটা হয়তো যেটা আমি শুনেছিলাম যে এদের বেকারি আইটেমগুলো ভালো হয়, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো স্বাদ মনে হয় এখন নিম্নগামী। আচ্ছা যাই হোক, আমাদের হোটেল থেকে একবার ডাক পড়েছে, আমরা পায়ে হেঁটে একটু ঘুরবো ভেবেছিলাম, তো হোটেল থেকে একটু ডাক পড়েছে, ওরাও নাকি আমাদের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে রেখেছে, দেখি কি দেয়। যেতে যেতে এই হোটেলে পৌঁছানোর রাস্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর একটু যদি শেয়ার করি, সেটা হলো এই হোটেলের একটি ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো এই 30 থেকে 40টা সিঁড়ি আপনাকে ক্লাইম্ব করতে হবে। তারপর হোটেলের তরফ থেকে দেওয়া ব্রেকফাস্টটা আমরা খেয়ে চলে যাই এই হোটেলের রুফে। ঘুরতে ঘুরতে ব্রেকফাস্ট একটুখানি করে নিয়ে আমি চলে এসেছি আমাদের যে হোটেল আছে তারা হিমালয়ান হোটেল, তার ঠিক রুফে বা বলতে পারেন ছাদে। সেখান থেকে দৃশ্যপট কিছুটা এরকম, সন্ধ্যেবেলা দারুণ দেখা যাবে। এখানে দার্জিলিং পুরো সমগ্র শহরটা দেখা যাচ্ছে। একটু জাস্ট দিক নির্দেশগুলো একটু ব্যাখ্যা করি আপনাদের সঙ্গে। এটা যে জুয়ের জঙ্গলটা, আর এইটা হচ্ছে ভানু ভবন দেখুন। আর যেহেতু আজকে কুয়াশাচ্ছন্ন, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, সকালবেলাও দেখতে পাইনি। এখান থেকে না তো পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো। দারুণ, কিন্তু আপনারা ছাদে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না যদি ওই সিঁড়ি ভাঙাটাকে মেনে নেন, তাই না? ওইটা ওই 50-55টা সিঁড়ি যদি ভাঙতে পারেন, এই হোটেলটা কিন্তু ওয়ার্দি। ওইটা যদি একটা নেগেটিভ পয়েন্ট হয়, এর পজিটিভ পয়েন্ট অনেকগুলো। এক তো সারা বছর ভাড়া 1000 টাকায় ফুডিং লজিং। 2 নম্বর, সিঁড়ির আগে পর্যন্ত আপনার পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর চাই না, আর কি আছে। যাই হোক, যদি আপনারা এই হোটেলে আসতে চান, এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো। তবুও আমি একটা এদের 6 বেডের একটা রুম আছে, এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো। চলুন, সোজা রুফ থেকে আমরা চলে এসেছি এই সেকেন্ড ফ্লোরে। যেটা সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি আপনাদের। যদিও আমি এই রুমে নেই, কিন্তু সব রুম তো তৈরি হয়নি, কেননা রং হচ্ছে। ফার্স্ট ফ্লোরে কিছু রুমে কাজ হচ্ছে, ওপরের ফ্লোরেও বা এই ফ্লোরের রুমে কাজ হচ্ছে। আপনি জাস্ট এই রুমটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এটা 6 জন থেকে 7 জন থাকতে পারবেন। দেখুন এখানে একটা ডাবল বেড দেওয়া আছে, যেটা 3 জন থাকতে পারেন। ওখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, 3 একে 4 জন। আর এইদিকে একটা বেড দেওয়া আছে, এখানে 3 জন থাকতে পারবেন। রুমটা বিশাল বড়, এবং রুমে জানলা দেখুন, এটা একটা 3টে জানলা দেওয়া আছে। ভিউ সেরকম নেই, পাশে বিল্ডিং আছে, আর টিভি তো আছেই। আর বাদ বাকি রুমটা এরকম হিউজ বললেও কম বলা হবে। আর এখানে একটা আলমিরা দেওয়া আছে, এখানে ওয়ার্ড্রপ টাইপের। আর এই দিকে আছে ওয়াশরুম, সেটা আপনাকে দেখাচ্ছি। জাস্ট রুমটা দেখুন, হিউজ।
আর চার্জিং পোর্ট এনাফ আছে, এনাফ চার্জিং পোর্ট। তো এই রুমটার ভাড়া হচ্ছে 3,000 টাকা যদি সারা বছরের জন্য। যদি 3,000 টাকা 7 জন থাকেন তাহলে সেক্ষেত্রে 400 টাকার কিছু বেশি হচ্ছে প্রতি ব্যক্তির এই রুমটার জন্য। বেশ বেশ সস্তা আমি তো বলবো। আর একবার ওয়াশরুমটা দেখাই, দেখুন এই হচ্ছে ওয়াশরুম, বিশাল বড়, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে আর বেসিন আছে, অনেক বড় ওয়াশরুম, অনেক অনেক বড় ওয়াশরুম। এই রুমে আপনি 7 জন কিন্তু আপনি রুম ভাড়া নিয়েও থাকতে পারেন, এছাড়া থাকা খাওয়া হিসেবে প্যাকেজে আপনি থাকতে পারেন রুম ভাড়া ছাড়া। সেক্ষেত্রে খরচা হচ্ছে 1,000 টাকা প্রতি ব্যক্তি। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ক্যাপশনে বা স্ক্রিনে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবার আমার মোটামুটি কাজ শেষ হোটেলে, আমার এখানে ব্রেকফাস্ট হয়ে গেল, হোটেলের একটা রুমও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হোটেলের এক্স্যাক্ট লোকেশনটা একবার বলে দিই তবু, ক্লক টাওয়ারের কাছে যে রকভিল রোড আছে, যে রাস্তাটা টিভি টাওয়ারের দিকে অল্প উঠে যাচ্ছে, আপনারা কি ঈষৎ ওপরে উঠে বাঁদিকে দেখবেন একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়েই আপনাকে উঠে চলে আসতে হবে এই হোটেলে। এই হোটেলের নাম হচ্ছে তারা হিমালয়ান, জাস্ট নতুন হোটেল, 28শে ফেব্রুয়ারি এই হোটেলটা ওপেন হতে চলেছে। এখনো কাজ হচ্ছে রঙের, সব রুমের ভিডিও আমি করতে পারছি না, সেটা দরকারও নেই। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন মোটামুটি হোটেলটা কিরকম ধরনের। আর এটা এতটাই নতুন যে এই হোটেলের যে বোর্ডটা মানে সাইন বোর্ডও এখনো তৈরি হয়নি। আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপে ওনাদের কাছ থেকে বাদ বাকি ডিটেলস নিয়ে নেবেন। একটা জিনিস ভালো দেখলাম সেটা হচ্ছে এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই এক্সটেন্ডার আছে, ফলে ওয়াইফাই স্পিডের দিক দিয়ে বেশ ভালো। এগুলো তো বেসিক নিডের মধ্যে যেটা আছে একটা হোটেল চালাতে গেলে লাগবে, আরও কতগুলো বেসিক নিড, যেমন সিসিটিভি ক্যামেরাও আছে, পাওয়ার ব্যাক হিসেবে জেনারেটর আছে, পানীয় জলের সুব্যবস্থা আছে, সব কিছু। এনাদের কাছ থেকে যদি প্যাকেজ ট্যুর বুক করতে চান তার ব্যবস্থাও আছে, ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, আমরা 12টার সময় বেরিয়ে যাচ্ছি। এবার দেবজ্যোতি বলতে পায়ে হেঁটে ঘুরবো, গাড়ি ভাড়া করবো না। তো পায়ে হেঁটে ঘুরে আমরা যাব কোথায়, যাবে নাইট অ্যাঙ্গেল পার্ক। চলো দেখি। এটা আমার পছন্দের জায়গা, আর দেবজ্যোতিকেও আমি এখানে নিয়ে এলাম। কেমন লাগছে বল জায়গাটা? মোটামুটি কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আগে না রক্ষণাবেক্ষণ বেশ ভালো ছিল, এখন হয়তো শীতের শেষ, সব গাছ থেকে পাতা ঝরে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি রক্ষণাবেক্ষণের প্রচণ্ড অভাব। পার্কটা কিন্তু আগের মতো নেই, আগে প্রচুর ফুল ছিল, ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা দরকার। জাস্ট এই জায়গাটা থেকে ওয়াও লাগছে। এইখান থেকে দেখুন রডোডেন্ড্রন ফুটে আছে, অসাধারণ। আর এখানে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, দেবো যদি এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জানো তো, এই জায়গাটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দুর্দর্শ দেখা যায়। সেটা দেখা যাচ্ছে না, সে যদি দেখা যেত তাহলে এই ফ্রেমটার দুর্দর্শ ফ্রেম হতো, এই রডোডেন্ড্রনের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, টপ ক্লাস দৃশ্য হতো সেটা। বর্ষাকালে দার্জিলিং দেখিয়েছি আপনাদের, শীতকালে দেখিয়েছি, গরমকালে তো দেখেছি, বা অন্যদের ব্লগে আপনারা দেখেছেন, কিন্তু এই বসন্তকালে দার্জিলিংয়ের বিশেষ করে অবজারভেটরি হিলসের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন আমরা নাইট অ্যাঙ্গেল পার্ক বা জুয়ের দিকে হাঁটি, তখন প্রচুর পরিমাণে রডোডেন্ড্রন গাছ ভর্তি, আর তাতে এরকম ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। আসার রাস্তাটা বেশ কষ্টকর, অনেকটা ইনক্লাইন, কিন্তু আসার পর ভালো লাগছে। হ্যাঁ বলছে খুব ভালো লাগছে। ওই যে বলছিলাম এখানে এলে মেন্টাল হেলথ ঠিক চেক করার জন্য এসেছি, যে দেখছি ফিজিক্যাল হেলথ ঠিক নেই, আমাদের গিয়ে জিমে উঠতে হবে। আমাকে জিম করলে মানাবে। এরপর আমরা সোজা পৌঁছে যাই দার্জিলিং জুতে। জুতে আসার অন্যতম কারণ হচ্ছে এটা পায়ে হাঁটা ডিস্টেন্সের মধ্যে পড়ে আছে, আর এখানে আসলে দুটো জায়গা দেখা যায়, একটা HMI আর জু। আর ওর মেন যেটা দেখতে চেয়েছিল সেটা হচ্ছে রেড পান্ডা, তাই তো? আচ্ছা চল রেড পান্ডা দেখে নিই, তারপর আমি দেখেছিলাম অনেকদিন আগে। কোথায়? প্রকৃতির কোলে থাকা এই সুন্দর চিড়িয়াখানায় একে একে দর্শন করে নিই এখানকার অন্যতম আকর্ষণ চঞ্চল রেড পান্ডা, শান্ত স্বভাবের ভাল্লুক, শক্তিশালী সাইবেরিয়ান টাইগারকে। এরপর ফোন আসে হোটেল থেকে যে লাঞ্চ রেডি, অতঃপর একটি শেয়ার গাড়ি করে আমরা রওনা দিই হোটেলের দিকে। লাঞ্চে আমাদের জন্য ছিল পারফেক্ট এক বেঙ্গলি থালি, যা ক্ষুধার্ত পেটের জন্য একদম পারফেক্ট ছিল। এবার দেখা যাক যদি দার্জিলিং ট্যুরটা একদম কনভেনশনাল ওয়েতে করা যায় তাহলে কিভাবে ঘোরা যেতে পারে। দিনের শুরুতে ভোর ভোর বেরিয়ে পড়ুন টাইগার হিলের উদ্দেশ্যে। এখানে দাঁড়িয়ে দেখতে পারেন এক দুর্ধর্ষ সূর্যোদয়, আর
তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার গায়ে রং বদলের অপূর্ব খেলা। খরচের কথা বললে টাইগার হিলের এই সকালের প্যাকেজের জন্য গাড়ি ভাড়া সাধারণত পড়ে 1500 থেকে 2000 টাকা। এরপর হোটেলে ফিরে আসুন, বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন মহাকাল মন্দির দর্শনে। এই জায়গার বিশেষত্ব হলো এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অপূর্ব সহাবস্থান লক্ষ্য করা যায়। তারপর গাড়িতে করে চলে যান জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। আর যদি ড্রাইভার দাদাকে একটু এক্সট্রা ভাড়া দেন তাহলে তিনি আপনাদের নিয়ে যেতে পারেন দার্জিলিংয়ের আরেকটি সুন্দর জায়গা রক গার্ডেন। এই একই প্যাকেজের মধ্যে সাধারণত ঘুরিয়ে দেখানো হয় ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে একসঙ্গে দেখা যায় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা আর পাহাড় ঘেরা পথে ছুটে চলা টয় ট্রেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পাশের আরো কয়েকটি সুন্দর পর্বতশৃঙ্গ চোখে পড়ে। আর ফুল ডে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া পড়ে 2000 থেকে 3000 টাকা, যার মধ্যে ইনক্লুড থাকে জু, নাইট অ্যাঙ্গেল পার্ক এবং HMI। এবার কথা হলো গাড়ি ভাড়া করবেন কোথা থেকে। দার্জিলিংয়ে বিভিন্ন স্ট্যান্ড আছে, সেখান থেকে দাম দর করে আপনারা গাড়ি ভাড়া করতেই পারেন। অথবা আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল ওনারদের বললেই ওনারা আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবেন। কিন্তু খেয়াল রাখবেন, অবশ্যই দাম দর করবেন। আবারও আসা যাক এক্সটেন্ডেড দার্জিলিং ট্যুর প্ল্যানের ব্যাপারে। যদি আপনাদের হাতে এক্সট্রা একদিন থাকে, সেখানে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন। প্রথমেই আপনারা চলে যাবেন গাড়ি নিয়ে লামাহাটা পার্ক, দেখে নিতে পারেন তাগদা অর্কিড গার্ডেনও। সেখান থেকে চলে যেতে পারেন তিনচুলের বিভিন্ন চা বাগান দেখতে। সঙ্গে থাকবে পেশকের লাভার্স ভিউ পয়েন্টও। আর যদি সকাল সকাল বেরিয়ে পড়েন তাহলে অবশ্যই মিস করবেন না জামুনি, যা আমার অন্যতম ফেভারিট। এক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়তে পারে 3 থেকে 4000 টাকার মধ্যে। অবশ্যই দাম দর করে নেবেন। চলুন তাহলে এবার শেয়ার করি আমরা সেদিন সন্ধ্যেবেলাটা কিভাবে কাটিয়েছিলাম। গুড ইভিনিং। দুপুরে লাঞ্চ করার পর আমরা সোজা চলে গেছিলাম রুমে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, দেবজ্যোতি বোধহয় ফোন ঘাটছিল। এখন আন্টার্কটিকাতে আছে। যাই হোক, আমরা যাচ্ছি ম্যালের দিকে। ম্যাল থেকে সোজা চলে যাব আমরা ভানু ভবনে, যে ম্যাল মার্কেটটা আছে বা মহাকাল মার্কেটটা এখন শিফট হয়ে গেছে, সেদিকে যাব। দেবজ্যোতির কিছু কেনাকাটা করা আছে। সেদিনের সন্ধেবেলাটা শুরু করেছিলাম দার্জিলিংয়ের ঠান্ডাকে বিট করার জন্য 1 কাপ চা দিয়ে। তারপর পায়ে হেঁটে আমরা রওনা দিই ম্যাল মার্কেটের দিকে। বর্তমানে এই ম্যাল মার্কেট হচ্ছে ভানু ভবনের মধ্যে। এক্ষুনি যে চাদরটা দেখালাম সেটা দাম বলেছিল 1250 টাকা। তারপর লাস্টে বলেছিল 1050। আমি সোজা দাম বলেছিলাম 600 টাকা, 650 টাকা। তাও বলছি এরকম কোনো দাম হয় নাকি, এরকম অ্যাবসার্ড দাম বলছেন। তাও বলছি যে এরকম 50% অফ হয় নাকি, এরকম 1250 থেকে 650। হ্যাঁ, তারপর লাস্টে গিয়ে 50 টাকা বেশি দিয়ে, মানে 700 টাকা দিয়ে কিনেছি। হয়তো আমার এখনো মনে হচ্ছে আরো 100 টাকা কম হলে হতে পারতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এবার এখানে হারা জিতার কোনো ব্যাপার নেই, জাস্ট আমি বললাম যেটা আপনারা এখানে যদি আসেন বার্গেনিং এরকম লেভেলেই করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস, এখানে এসে বার্গেনিং করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে জিনিসটা কিনতেই হবে, এরকম দোকানদারকে দেখাবেন না, ব্যাস। এইভাবে আস্তে আস্তে সময় কেটে যায়। আমরা সেদিনকে ডিনার করেছিলাম মহাকাল হোটেল থেকে। খাবারের স্বাদ ছিল ঠিকঠাক। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।